জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। গাজীপুরে গণপিটুনিতে নিহত ৩, এখনো ধরা পড়েনি পরিবারের ৫ হত্যাকারী ফোরকান। হাওড়া অঞ্চলের কৃষকের দুর্দশা কমছে না, তলিয়ে যাওয়া ফসল ঘরে তোলার চেষ্টা। গ্রামে বজ্রপাতে প্রাণহানি কমাতে আশ্রয় কেন্দ্র স্থাপন করা হবে, ত্রাণমন্ত্রী। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে নিজ স্বার্থে ব্যবহার করতে না পারে, সে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণের সাথে পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। ঢাকায় পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, গত নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। খান আলামিনের রিপোর্ট। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এমন প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহ 2026। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। আর কোনো স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সেজন্য নতুন শপথে অঙ্গীকার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। দেশের জনগণের সঙ্গে পুলিশ মানবিক আচরণ করবে, এমন প্রত্যাশার কথাই তুলে ধরেন তারেক রহমান। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পরে পুলিশ অডিটোরিয়ামে কল্যাণ প্যারেডে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আমি মনে করি জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমান বড় একটি চ্যালেঞ্জ। বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীর আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বিশ্বাস অর্জন। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে 3 ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানায়, উপজেলার বাগচালা গ্রামে কুরবানির ঈদ সামনে রেখে গরু চুরির ঘটনা বেড়েছে। এ কারণেই এলাকাবাসী প্রতিদিন সম্মিলিতভাবে গ্রামে পাহারার ব্যবস্থা করে। গতরাতে বাগচলা গ্রামে কয়েকজন মিলে গরু চুরি করতে যায়। এ সময় এলাকাবাসী তাদেরকে ঘেরাও করে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে গরু চোরদের ব্যবহৃত পিকআপ আটক করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। গাজীপুরে একই পরিবারের 5 জনকে হত্যার ঘটনায় মামলা হলেও অভিযুক্ত ফোরকান এখনও ধরাছোঁয়ার বাইরে। তাকে দ্রুত আটক করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা।
এদিকে হত্যাকাণ্ডের শিকার 5 জনকে গ্রামের বাড়ির গোপালগঞ্জে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। রবিবার ভোর 6টায় একে একে 5টি মরদেহ পৌঁছায় গোপালগঞ্জের পাইককান্দির উত্তরপাড়া এলাকায়। মরদেহ বাড়ির আঙিনায় আসতেই কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। স্বজনরা জানায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন ফোরকান সরকার ও তার পরিবার। শনিবার সকালে বাসা থেকে গৃহকর্তা ফোরকানের স্ত্রী শারমিন আক্তার, 3 কন্যা সন্তান ও শ্যালক রসুল হোসেনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছেলেমেয়েরা মারছে, নাতিকে মারছে, একে দুরুস্তভাবে আমি বিচার চাই, এত শাস্তি চাই। আর তাদের গমের ঝুলি মানে এগুলো বিহুশ করার পরে তাদের কুপিয়ে হত্যা করেছে। এইরকম লোক এই পৃথিবীতে যাতে বাইসে না থাকে, মানে এমন শাস্তি হবে যাই বাংলার বুকে জীবনে কোনোদিন হয় নাই। কে বা কারা এই ঘটনা ঘটাইছে, আমরা তাদের দ্রুত শাস্তির ব্যবস্থার দাবি করছি। রোববার বেলা 11টায় নিহত 5 জনের জানাজাও উপজেলার পাইককান্দি গ্রামের পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে এই ঘটনায় গৃহকর্তা ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও 3 থেকে 4 জনের নামে মামলা করেছে নিহত শারমিন আক্তারের বাবা শাহাদাত মোল্লা। নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। হামের ভাইরাস থেকে মুক্ত হলেও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় অন্য ভাইরাসের সংক্রমণ হচ্ছে রোগীরা। এতে জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গত কয়েকদিনের তুলনায় হামে মৃত্যুহার কমে এলেও এর প্রভাবে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। এদিকে মৃত্যুহার কমলেও বেড়েছে ঢাকার বাইরের রোগী। তামজিদ সুমনের রিপোর্ট। এই আধুনিক যুগেও হাম রোগ যেন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে বাংলাদেশে। সময় মতো টিকা প্রদান না করার মাশুল দিচ্ছে হাজার হাজার ছোট্ট সোনামণি। প্রতিদিনই নতুন নতুন রোগী যুক্ত হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। ঢাকার ভিতরে আক্রান্তের সংখ্যা কমে আসলেও কমেনি প্রত্যন্ত অঞ্চলগুলোর আক্রান্তের সংখ্যা। একই সাথে আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। ইদানিংকালে দেখছেন যে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে খুব রোগীর চাপ বাড়ছে, নতুন নতুন ওয়ার্ড খুলতে হচ্ছে এবং রোগী মারা যাচ্ছে যারা, তারাও ঢাকার বাইরে থেকে বেশি মারা যাচ্ছে এখন। কেননা ওই যে বললাম, ঢাকার বাইরের রোগীগুলো তো টিকা শুরু হয়েছে 20 তারিখ থেকে। অর্থাৎ ওই ঢাকার বাইরের রোগীগুলোর মধ্যে কমে আসতে আরও যদি হিসাব করেন তাহলে এই মাসের শেষের দিকে হয়তো কমবে। চিকিৎসকরা বলছেন, হামের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। এ কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়ছে। মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের এই চিকিৎসক জানান, এখন মারা যাচ্ছেন যারা, তারা টিকা কার্যক্রম শুরু হওয়ার আগেই কিংবা ওই সময়ে আক্রান্ত হয়েছেন। একটা রোগী যখন হামে আক্রান্ত হয়, তখন হামে আক্রান্ত হওয়ার পরপরই অথবা হাম আক্রান্ত সুস্থ হয়ে যাওয়ার পরপরও পরের 2 থেকে 3 মাস বা আরও বেশি সময় পর্যন্ত রোগীটির রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু খুবই দুর্বল থাকে, ওই সময় তাদের ঘন ঘন নিউমোনিয়া, ডায়রিয়া, কান পাতা রোগ এগুলো তো হতে পারে। এবং এই জন্য এইসব রোগীদেরকে আমরা বলি, হামে আক্রান্ত রোগী হওয়ার পর থেকেই আমরা বলি যে হাম আক্রান্ত হয়ে গেলে রোগীকে অথবা হাম থেকে সুস্থ হয়ে যাওয়ার পরও রোগীকে স্পেশালভাবে সাবধানে রাখবেন, অন্যদের থেকে আলাদা রাখবেন, তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াবেন, ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে এবং তাদেরকে যে হামের মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখবেন, পুষ্টিকর খাবার দেবেন, বুকের দুধ খাওয়ার মানে 2 বছরের মধ্যে হলে ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন। হাম থেকে সুস্থ হওয়ার পর শিশু রোগীদের আলাদা রেখে বিশেষভাবে যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। টানা বৃষ্টি, উজানের ঢলের পানিতে হাওড়া অঞ্চলের কৃষকদের দুর্দশা কমেনি। তলিয়ে যাওয়া ফসল রক্ষার চেষ্টা করছেন তারা। সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এখনও জলমগ্ন। পানির নিচে তলিয়ে যাওয়া সোনালী ধান তুলে এনে রোদে শুকাতে ব্যস্ত কৃষক। ক্ষতিগ্রস্ত ফসল নিয়ে হাহাকার জেলার হাওড়াঞ্চলে। রোদের উজ্জ্বল আলোর দেখা মেলা ও পানি কমতে শুরু করায় মৌলভীবাজারের হাওর পাড়ের কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। দেনা পরিশোধ ও ক্ষতি পুষিয়ে নিতে একযোগে নেমেছেন ধান কেটে ঘরে তুলতে। অনেক স্থানে এখনও বুক সমান পানিতে নেমে ধান সংগ্রহ করতে হচ্ছে। শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে পারছেন না অনেক চাষি। নদ নদীর পানি কমায় পরিস্থিতির উন্নতি হচ্ছে নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে। কিছু পানি কমছে, ওখানে কাটা আগে বুক পানি গেছে। যে ধানগুলা উঠে এগুলা খাওয়ার উপযোগী নাই, অনুপযোগী করছে। দেখুন ধানের অবস্থা। খামলার সমস্যা, 1000 টাকা রোজ। আমরা জায়গায় কিয়ার জায়গায় খাটিয়া 10 মন ধান হয় না। ঋণ দিমু কইতো না, নিজে খাইমু কিতা, এখন তো চিন্তা করে হইরাম না। তো
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বজ্রপাত থেকে সাধারণ মানুষকে রক্ষায় উত্তরাঞ্চল ও হাওড়াঞ্চলে আশ্রয় কেন্দ্র ও বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হবে। দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ি এলাকায় দাসেরহাট থেকে এসিল্যান্ড ছড়া পর্যন্ত সংযোগ খাল পুনর্খননের কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন। খুব শীঘ্রই এটি বাস্তবায়ন করা হবে। সরকার আগামী 5 বছরে 7,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে এবছর 1,500 কিলোমিটার খাল খনন করা হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা, সেটিও মাননীয় প্রধানমন্ত্রী এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। আমাদের মন্ত্রণালয় থেকে 64টি জেলার মধ্যে 63টি জেলায় আমাদের এটা পরিচালিত হচ্ছে। আমি আশা করি যে এই খালকাটা, আজকে হলখানা ইউনিয়নে আমি এসেছি, এই খালকাটার মধ্য দিয়ে এইখানে যে পানির স্বল্পতা সেটা যেমন নিরসন হবে, পাশাপাশি বর্ষাকালে অতিরিক্ত পানি হলে সেটা নদীতে চলে যাবে। এদিকে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়েম বলেছেন, দেশব্যাপী খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিকে জাগিয়ে তোলা হবে। তিনি বলেন, কৃষি বাঁচাতে পানি জমিয়ে রাখা জরুরি। প্রতিমন্ত্রী জানান, খাল খননের ফলে একদিকে অতিরিক্ত পানি নিষ্কাশিত হবে, অন্যদিকে খালে জমে থাকা পানি সময় মতো ব্যবহার করে কৃষক উপকৃত হবেন। দুপুরে ফরিদপুরের আলমডাঙ্গায় 570 মিটার খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি কথা বলেন। খাল খননের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণে আলী নেওয়াজ মাহমুদ যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। স্বামীর জামিন হওয়ায় ফেনীর আদালতে বিচারকের সামনেই বিষপান করলেন স্ত্রী। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে। গত বছর তাহমিনা আক্তারের সঙ্গে ফুলগাজী উপজেলার আকবর হোসেনের বিয়ে হয়। এরপর থেকে তাদের দাম্পত্য কলহ লেগে থাকত। চলতি বছর জানুয়ারিতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন স্ত্রী। আজ শুনানি চলাকালে বাদী বিবাদী আদালতে উপস্থিত ছিলেন। বিচারক আসামি আকবরের জামিন মঞ্জুর করায় হতাশায় বিষপান করেন স্ত্রী মোহনা। পরে দ্রুত তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। নাটোর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে হাসপাতাল পরিদর্শন করে তিনি বলেন, রোগী হয়রানি, সেবা প্রদানে গাফিলতি ও অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সময় তিনি রোগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের পরিচ্ছন্নতা ও খাবারের মান উন্নয়নে ব্যবস্থা নিতে সিভিল সার্জন ডক্টর মশিউর রহমানকে নির্দেশনা দেন। এ সময় হুইপ 250 শয্যার হাসপাতালটিকে 500 শয্যায় উন্নীত করা সহ আইসিইউ ও সিসিইউ স্থাপনের ঘোষণা দেন। এবছর আলু চাষ করে ব্যাপক লোকসানে মুন্সিগঞ্জের কৃষকেরা। উৎপাদন খরচের সাথে বর্তমান বাজার মূল্যের কোনো সামঞ্জস্য নেই। মন প্রতি আলুতে লোকসান গুনতে হচ্ছে 200 থেকে 250 টাকা। এতে বিপুল পরিমাণ উৎপাদিত আলু নিয়ে দুশ্চিন্তায় কৃষক। সরকারি উদ্যোগে আলুর রপ্তানির দাবি জানিয়েছেন কৃষকেরা। মুন্সিগঞ্জ থেকে মঈনুদ্দিন সুমনের পাঠানো রিপোর্ট। আলু উৎপাদনে দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জে এই মৌসুমেও আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। সার, কীটনাশক, বীজের দামের সাথে শ্রমিক মজুরি যুক্ত হয়ে এবছর আলু আবাদে মন প্রতি কৃষকের খরচ হয়েছে 600 থেকে 650 টাকা পর্যন্ত। কিন্তু জমি থেকে আলু বিক্রি করে কৃষককে মন প্রতি লোকসান গুনতে হচ্ছে অন্তত 200 টাকা। বাজারে তো খুচরা বাজার 16টায় ব্যস্ত আছে, তা আমি ওটা 11টা 12টায় বেচা যায়, তাহলে কি লাভ দিল? আমি খরচা আইলু আলু হয় কি, গতবার আলু পোয়াইছি কোনো দাম নাই, এবার আলু আইছি কো জিগাই না, বহুত টাকা লস, বাড়িঘর বিক্রি করে লাইছি আলু খেতে করে। গেল মৌসুমে বিপুল পরিমাণ লোকসানের বোঝা মাথায় নিয়েই ধার দেনা করে উৎপাদন করা আলু এখন কৃষকের গলার কাটা। খুচরা বাজারে দরপতনের কারণে দিশেহারা কৃষকরা বিদেশে আলু রপ্তানির জোর দাবি করছেন। এটা আমাদের অনেক লোকসান হয়ে যাবে। এটা যদি সরকার যদি কিছু উদ্যোগ নেয়, বিদেশ কোনো সাপ্লাই দিলে মাল, তো আমরা কৃষকের একটু সুবিধা হবে। এবছর বিপুল পরিমাণ উৎপাদিত আলুর ভবিষ্যৎ নিয়ে আশা জায়গা নিয়ে বার্তা নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে। যে আমরা এবারে প্রায় 100 হেক্টর জমি আলুর পরিবর্তে উচ্চ মূল্যের অন্যান্য ফসল আবাদ করতে সক্ষম হয়েছি। এটা আমাদের একটা প্রচেষ্টা ছিল যে সিঙ্গেল ক্রপ বেসড একটা ডিস্ট্রিক্ট কৃষকদের যে ফসল আবাদের ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায়, এই ঝুঁকি মোকাবেলার জন্য আমরা আলুর বিকল্প উচ্চ মূল্যের ফসল আবাদে কৃষকদের উৎসাহিত করেছি। চলতি মৌসুমে মুন্সিগঞ্জ জেলায় আলুর আবাদ হয়েছে 34,660 হেক্টর জমিতে। এনটিভি নিউজ ডেস্ক।
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বন্দর নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি। সকালে বন্দর ভবন প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য হারবান ও মেরিন কমডোর আবদুল্লাহ। পরে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বন্দর ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এই সময় বক্তারা বন্দরের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন। দুপুরে রাজশাহী বিএমজির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। পরে এক মতবিনিময় সভায় যোগ দেন চেয়ারম্যান। এর আগে গত 5 মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় কৃষিবিদ হাসান জাফির তুহিনকে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে 2 রুশ নাগরিককে হেনস্থার ঘটনায় আমিনুল ইসলাম ও রাসেল ইসলাম নামে 2 টিকটকারকে আটক করেছে পুলিশ। গতরাতে অভিযান চালিয়ে রাজশাহীর আরানি ও তানোর থেকে তাদের আটক করা হয়। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত 2 রুশ নাগরিক গত শুক্রবার গ্রিন ভ্যালি পার্কে বেড়াতে যান। এ সময় সেখানে পিকনিকে অংশ নেয়া বেশ কয়েকজন টিকটকার রুশ নাগরিককে হেনস্থা করে। এ ঘটনায় পার্ক ম্যানেজার ওয়াজিদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, দেশবাসীকে দেয়া তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বিএনপির লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা। বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এই সময় তার সঙ্গে বিএনপি নেতা জামাল সরকার, মহিউদ্দিন, আব্দুল আজিজ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিসহ কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে স্থানীয় ওয়ার্ড বিএনপি। দুপুরে নগরীর লালখান বাজারে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এই সময় মাদক ও কিশোর গ্যাং সমাজকে ধ্বংস করছে উল্লেখ করে অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ কাজে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন। কুড়িগ্রামে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের আয়োজনে এই প্রতিযোগিতা হয়। এতে জেলার সদর উপজেলার 4টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদ, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কাঁঠালবাড়ি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2026। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ আল ফোরকান। বক্তারা বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্ব গুণ ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বাড়াতেও সহায়ক। এর আগে সকাল 7টায় শুরু হওয়া উদ্বোধনী ম্যাচে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে 6-0 গোলে হারিয়ে দুর্দান্ত জয় লাভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। গাজীপুরে গণপিটুনিতে নিহত 3, এখনও ধরা পড়েনি পরিবারের 5 হত্যাকারী ফোরকান। হাওড়া অঞ্চলের কৃষকের দুর্দশা কমছে না, তলিয়ে যাওয়া ফসল ঘরে তোলার চেষ্টা। গ্রামে বজ্রপাতে প্রাণহানি কমাতে আশ্রয় কেন্দ্র স্থাপন করা হবে, ত্রাণমন্ত্রী। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।